নাম্বার রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করবে, এতেও কেউ আপত্তি জানাবে না। 6 নম্বর ভায়োলেন্স, জোর করা, মানুষ আপত্তি জানাবে। 6 নম্বর ক্যাটাগরির কথা যদি বলেন, জোর করা, যদি সেটা একেবারে প্রাথমিক স্তরে হয় তাহলে হয়তো কিছু মনে করব না। যদি কুৎসার মাত্রাটা বেশি হয়, যেমন ফ্ল্যাগ পোড়ানো, কাজ হতে পারে নাও পারে, তবে আপত্তি করবে না। এখন এই জোর প্রয়োগ করা 6 নম্বর ক্যাটাগরি নিয়ে মতভেদ আছে। তবে যদি সেই দেশের কোনো লোককে আপনারা ধরেন, সে দেশের কোনো নাগরিককে যদি এজন্য অপহরণ করেন অথবা মেরে ফেলেন, ইসলামে নিষিদ্ধ। আমেরিকার দায়িত্বে একজন আমেরিকানকে ধরে মেরে ফেলো বা একটা বোমা ফাটিয়ে দিলাম, ইসলামে এটা নিষিদ্ধ। এখানে আমি প্রথম যে 5টা ক্যাটাগরির কথা বলেছি কৌশল, এগুলোতে ইসলাম আপত্তি করবে না, কোনো অমুসলিমও আপত্তি করবে না। 6 নম্বর ক্যাটাগরি সামান্য জোর প্রয়োগ, একটা ফ্ল্যাগ পোড়ানো, পুষ্পতলিকা পোড়ানো, বেশিরভাগ লোক আপত্তি জানাবে না, তাই ইসলামও বলবে না কাজগুলো হারাম। তবে 6 নম্বর ক্যাটাগরিতে যদি বেশি মাত্রায় বল প্রয়োগ করেন অথবা নিরপরাধ কাউকে ধরে হত্যা করেন, আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। যদি কাউকে হত্যা করেন, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে পুরো মানব জাতিকে হত্যা করলেন। যদি কারো জীবন রক্ষা করেন, পুরো মানব জাতিকে রক্ষা করলেন। যদি এই কাজের জন্য দায়ী লোকটাকে ধরতে পারেন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু সেই দেশের নিরপরাধ কোনো মানুষকে যদি ধরেন, ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি সেই দায়ী লোকটাকে ধরতে পারেন আর ইসলামিক দেশ হলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে মুসলিমরা এইসব উপায়ে প্রতিবাদ জানাতে পারে। এখন যদি এই ব্যাপারটা নিয়ে বলতে হয়, আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12টা কার্টুন সেপ্টেম্বরের 30 তারিখে প্রকাশিত হয়েছিল একটা পেপারে, আর সেটা ছিল ডেনমার্কের স্থানীয় পত্রিকা। এটার পরেই সবাই প্রধানমন্ত্রীর কাছে গেল, মুসলিমরা সবাই তখন একত্রিত হয়েছিল, মুসলিম রাষ্ট্রদূতরা একত্রিত হয়েছিল। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তাকে বলা হলো এটা ঠিক না, নবীর নামে কুৎসা বন্ধ করেন। প্রধানমন্ত্রী ব্যাপারটা হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপই নিলেন না, তারা কোনো সাড়া দেয়নি। ঠিক আছে দেখবো, কিন্তু কিছুই দেখলেন না। এরপর জানুয়ারির 20 তারিখে 3 মাস পরে কার্টুনগুলো আবার ছাপানো হয়েছিল নরওয়েতে। অনেকেই বিদেশ থেকে আমাকে ফোন করেছিল, জাকির ভাই আমরা সবাই মিলে প্রতিবাদ করবো, এটা ঠিক হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম ছোট থাকতে প্রতিবাদ না করলে এটা আরো বেড়ে যাবে। তারপর খবরের কাগজ থেকে আমরা জানতে পারলাম যে এটা আসলে জানুয়ারিতে শুরু হয়নি, শুরু হয়েছে 30শে সেপ্টেম্বর। মুসলিমরা তখন শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এটা তো বাক স্বাধীনতা, আমি কি করতে পারি, কোনো পদক্ষেপ নেননি। তারপর এই কার্টুনগুলোই ছাপানো হলো আবার আরেকটা ইউরোপিয়ান দেশ নরওয়েতে, একই কার্টুন ছাপানো হলো জানুয়ারির 20 তারিখে। তারপর 4টা জার্মান পেপারও এগুলো ছাপানো হলো নবীর ক্যারিকেচার তার নামে কুৎসা রটিয়ে। আমি সবগুলোর কথা বলছি না, বিস্তারিত বলতে গেলেও সময় লাগবে। কয়েকটার কথা বলেছি, যেমন একটাতে নবীর মাথায় পাগড়ির মতো করে টাইম বোম, তারপর হাতে তরবারি, ইত্যাদি ইত্যাদি। সবগুলোর কথা বলছি না। তাহলে কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথম নরওয়েতে, সে সময় খুব হইচই হয়েছিল। তারপর ছাপালো জার্মানিতে 4টা জার্মান পেপার, তারপর ফ্রান্সে ছাপানো হলো, এরপর হাঙ্গেরিতে। তার 1 সপ্তাহের মধ্যে দেখা গেল যে মুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই। মাশাআল্লাহ, তারা প্রতিবাদ জানিয়েছিল মাশাআল্লাহ 6টা ক্যাটাগরিতেই। মুসলিমরা উত্তর দিয়েছে, সেগুলো পাবেন ইন্টারনেটে, তারপর দেখবেন ম্যাগাজিনে, দেখবেন স্যাটেলাইট চ্যানেলে। মাশাআল্লাহ, ভালো উত্তর দিয়েছে। তারপর দ্বিতীয় ক্যাটাগরি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, অনেক জায়গাতে হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, পাকিস্তানে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় ক্যাটাগরি আইনগত ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে 500-রও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটি বানানোর চিন্তা করেছেন, যে ভবিষ্যতে কেউ যদি ইসলাম বা নবীর নামে কুৎসা রটায়, আমরা আন্তর্জাতিক আদালতে কেস করব। এই হলো তৃতীয় কৌশল। 4 নম্বর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা। আর মাশাআল্লাহ, অর্থনৈতিক যে প্রেশার, ঠিক তার পরপরই পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডেনমার্কের পণ্য বয়কট করেছে। শুধুমাত্র কুয়েতে 1 বছরে তারা ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করে। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করে, আর মধ্যপ্রাচ্যে $800 মিলিয়নেরও বেশি। কিছু পরিসংখ্যান বলছে প্রতি বছর $1 বিলিয়ন। চিন্তা করেন, এই $800 মিলিয়নেরও বেশি ক্ষতি ডেনমার্কের জন্য প্রতি বছর, অনেক বড় ক্ষতি। ডেনমার্কের অর্থনীতি যদি দেখেন, খুব ছোট্ট একটা দেশ, এদের প্রধান উৎপাদিত পণ্য ডেইরি পণ্য, দুধ ইত্যাদি। শুধু মধ্যপ্রাচ্যে, পৃথিবীর সব মুসলিম দেশের কথা বলছি না, সবগুলো ধরলে সেটা $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যেটা হলো,
যে সুপারমার্কেটগুলোর মালিকরা তখন বলল ডেনমার্কের ডেইরি পণ্য এখন থেকে বাদ। তারা কিন্তু লস করেনি, তাদের কোনো লস হয়নি। লোকজন অন্যটা কিনেছে কিন্তু ডেনমার্কেরটা না, এভাবে ডেনমার্কের ক্ষতি হলো। এরপর তারা যেটা করলো যে ডেইরি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের, তারা গেল প্রধানমন্ত্রীর কাছে, গেল খবরের কাগজের কাছে, এটা কি হচ্ছে। তারপর খবরের কাগজ ক্ষমা প্রার্থনা করলো দেরি করে, কয়েক মাস পরে। তাদের ক্ষমা প্রার্থনার কারণ হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আরবি আর ইংরেজিতে খুব পরিষ্কার, কিন্তু ডেনিশ ভাষায় কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করার খুব একটা আন্তরিক ছিল না। আর খবরের কাগজের প্রধান সম্পাদক বললেন, আমরা যেটা করেছি ড্যানিশ আইনের বিরুদ্ধে, সেটা যায় না। তবে যেহেতু পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু শর্ত আছে। ড্যানিশ আইন অনুযায়ী এই কাজটা নিষিদ্ধ না। আমরা তো ডেনমার্কের কোনো আইন ভাঙিনি। তবে যেহেতু এতে পৃথিবী জুড়ে অনেক মুসলিম আহত হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। যেমন ধরেন, কোন ধর্মে ধর্ষণের অনুমতি আছে, কারো বোনকে ধর্ষণ করে বললাম আমার ধর্মে তো এটার অনুমতি আছে, তবে আপনি আঘাত পেলে আমি দুঃখিত। এভাবে বলতে পারেন না যে আমার দেশে এটা সঠিক। মানবতার সাথে অন্যায় হলে সেটা অন্যায়, আপনার আইনে থাকুক বা না থাকুক, আপনার দেশে থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, তারপর ধর্ষণ করলো আপনার মা, বোন বা স্ত্রীকে, আর বললো আপনি আঘাত পেলে আমি দুঃখিত। এটা কি লজিক্যাল? না। যেটা মানবতার জন্য খারাপ সেটা খারাপ, যেটা হারাম সেটা সবার জন্য নিষিদ্ধ, অথবা বেশিরভাগের জন্য, তখন সেটা হারাম। সামান্য কয়েকজনের জন্য খারাপ হলে সেটা হারাম নয়। যেমন চিনি তাদের জন্য হারাম যাদের ডায়াবেটিস আছে, এটা সবার জন্য হারাম না, শুধু ডায়াবেটিক রোগীর জন্য হারাম। তাহলে এখানে ক্ষমা প্রার্থনাটা আন্তরিক ছিল না। তবে ডেনমার্কে অনেক হইচই হয়েছিল। আরেকটা জিনিস, বছরে $800 মিলিয়ন আমেরিকার জন্য হয়তো কিছুই না, এটা কৌশল আমেরিকার ক্ষেত্রে হয়তো কাজ হবে না। তবে গত বছরে যখন সারা আমেরিকার পণ্য বয়কট করা হয়েছিল, সেখানে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। তাহলে এভাবে যদি কাউকে বয়কট করে থাকেন, যদি দেশটা অনেক বড় আর ক্ষতিটা খুব সামান্য হয়, তাহলে হয়তো কোনো লাভ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য এটা অনেক, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি প্রতিবাদ জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, পণ্য বয়কট করে, যেমন ধরেন আমরা হয়তো বললাম যে আসেন আমরা ভারতে ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের অর্থনীতিতে আমরা একটা আঁচড়ও ফেলতে পারবো না। যদিও ভারত অনেক বড় দেশ, জনসংখ্যা 1 বিলিয়ন, মুসলিমদের সংখ্যা 160 থেকে 180 মিলিয়ন হতে পারে। আমরা ডেনিশ পণ্যের নিয়মিত ক্রেতা নই, তবে মধ্যপ্রাচ্য নিয়মিত। তাদের বেশিরভাগ পণ্য যায় মধ্যপ্রাচ্যে। এটা কৌশলের উপর নির্ভর করবে। এই কৌশলে কাজ হয়েছে এখানে। তার পরপরই বিভিন্ন অবস্থান থেকে লোকজন ক্ষমা চাইতে লাগলো। এরপর রাজনৈতিক কৌশলের কথা যদি বলি, 5 নম্বর রাজনৈতিক, অনেক মুসলিম দেশ এটার প্রতিবাদ জানিয়েছে। মুসলিমরা রাষ্ট্রদূতরা 20 অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলল এটা ঠিক হচ্ছে না। প্রধানমন্ত্রী খুব একটা গুরুত্ব দিলেন না। তারপরে কি ঘটলো? সাথে সাথে সৌদি আরব তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। তারা ডেনমার্কের সৌদি রাষ্ট্রদূতকে বলল আপনি চলে আসেন এক্ষুনি। আর অনেক মুসলিম দেশই বলল তারা তাদের দেশে ড্যানিশ দূতাবাস চায় না। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেশার। তখন তারা দুঃখ প্রকাশ করে বলল ভুল হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী জুড়ে মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানিয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে শেষ ক্যাটাগরি, ভায়োলেন্স। এরকম কিছু দেশ আছে, যেমন ইন্দোনেশিয়ায় ড্যানিশ দূতাবাসে হামলা করেছে, দূতাবাসের জানালা ভেঙে ফেলেছে, পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছে। ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পা দিয়ে মারিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে বলবে এটুকু করলে কোনো সমস্যা নেই। তবে প্যালেস্টাইনে এক জার্মানকে তারা অপহরণ করলো আর মনে করেছিল সে ডেনমার্কের নাগরিক। তাকে মেরে ফেলার হুমকি দিল। পরে জানতে পারলো জার্মান, তখন প্যালেস্টাইন পুলিশ তাকে উদ্ধার করলো। তারপর লন্ডনে বড় একটা ব্যানার টাঙানো হলো, যদি এটা বন্ধ না করেন 7/7-এর মতো, তাহলে ঘটনা ঘটতে পারে। তার মানে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। আমার মতে এই কাজগুলো ইসলামের নীতির ভেতরে কখনোই পড়ে না, 6 নম্বরের অংশ বিশেষ। বাকি 5টা ক্যাটাগরি আলহামদুলিল্লাহ ষষ্ঠ। হয়তো একটা ফ্ল্যাগ পোড়ালেন, কেউ বলবে ভুল, কেউ বলবে ঠিক, তবে পুরোপুরি হারাম বলবে না। কিন্তু নিরীহ মানুষ হত্যা করাটা হারাম ইসলামে। এখানে আরেকটা ব্যাপার আপনারা দেখবেন বেশ ভালো হয়েছে, যে আমেরিকাতে কোনো কিছু ছাপানো হয়নি। ইংল্যান্ডের সরকার এই ব্যাপারে ডেনমার্কের বিরুদ্ধেই কথা বলেছে। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর বেশিরভাগ ডেনমার্ককে সমর্থন করেছে, এটা বলে যে এটা তো বাক স্বাধীনতা। তবে জ্যাক স্ট্র, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বাক স্বাধীনতা থাকবে। তার মানে এই না যে কোনো ধর্মকে আক্রমণ করবেন, কারণ আমি কুৎসা রটাবেন।
আমেরিকা একই কাজ করেছে, তারাও নিন্দা করেছে। কারণ এটা হতে পারে এর আগে যেসব ঘটনা ঘটেছে আমেরিকাতে, তারপর ইংল্যান্ডে, তাদের রাজনৈতিক বুদ্ধি বেড়েছে। এমন না যে আগের কাজের প্রশংসা করছে।